নমস্কার। আজকের গল্প শ্রদ্ধেয় লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাশির ঘর। অমর শখ করিয়া চায়ের বাসনের সেট কিনিয়াছিল। 6টা পিরিচ পেয়ালা, চাঁদানি ইত্যাদি রংচং করা সুদৃশ্য জিনিস। দামও নিতান্ত অল্প নয়, 4 টাকা। 4 টাকা মধ্যবিত্ত গৃহস্থের পক্ষে অনেক। অমরের মায়ের হুকুম ছিল, সেটটি যত্ন করে তুলে রেখো বৌমা, কুটুম্ব স্বজন এলে, ভদ্রলোকজন এলে বের করো। কলিকাতা প্রবাসী হরেন্দ্রবাবুরা দেশে আসিয়াছেন। আজ তাহাদের বাড়ির মেয়েরা অমরদের বাড়িতে বেড়াইতে আসিবেন। তাহারই উদ্যোগ আয়োজনে বাড়িতে বেশ সমারোহ পড়িয়া গিয়াছে। মা বলিলেন, চায়ের সেটটা আজ বের করত গৌরী। গৌরী বাড়ির মেয়ে, অমরের অবিবাহিত ভগ্নী। মা চাবির গোছাটা গৌরীর হাতে দিলেন। গৌরী বাসনের ঘর খুলিয়া জার্মান সিলভারের ট্রে সমেত সেটটি বাহির করিয়া আনিয়া বলিল, 5টা কাপ রয়েছে কেন মা? আরেকটা কাপ কি হলো? এই দেখো বাপু, সবে এই আমি বের করে আনছি, আমায় দোষ দিও না যেন। বিরক্ত হইয়া মা বলিলেন, দেখ না ভালো করে খুঁজে, ঘরেই কোথাও আছে, পাকা হয়ে উড়ে তো যাবে না। গৌরী সেটটা সেইখানে নামাইয়া আবার ভালো করিয়া ঘর খুঁজিয়া আসিয়া বলিল, পাখাই হলো না কেউ খেয়ে ফেললো, সে আমি জানি না বাপু, তবে ঘরের মধ্যে কোথাও নেই। দুমদাম করিয়া মা ঘরে প্রবেশ করিতে করিতে বলিলেন, তোমার দোষ কি মা, আমার কপালের দোষ। তোমরা চোখ কপালের উপর তুলে কাজ করো, নিচের জিনিস দেখতে পাও না। গৌরীর চোখ হয়তো কপালের উপরেই উঠিয়া থাকে, কিন্তু এক্ষেত্রে গৌরীর অপরাধ প্রমাণিত হইল না। পেয়ালাটা খুঁজিয়া পাওয়া গেল না। মা হাঁকিলেন, বৌমা, বৌমা। বৌমা অমরের স্ত্রী শৈল। উপরে তখন ঘর দুয়ার ঝাড়িয়া পরিষ্কার করিয়া অতিথিদের বসিবার স্থান করিতেছিল। সে নিচে আসিয়া শাশুড়ির কাছে দাঁড়াইয়া বলিল, আমায় ডাকলেন? শাশুড়ির বাসনান্ত প্রাণ। সিন্দুকের চাবি পুত্রদের দিয়া বাসনের ঘরের চাবি লইয়াই বাঁচিয়া আছেন। পেয়ালার খোঁজ না পাইয়া ফুটন্ত তৈলে নিক্ষিপ্ত বার্তাকুর মতো সশব্দে জ্বলিতেছিলেন। তিনি বলিলেন, হ্যাঁ গো রাজার কন্যে, নইলে বৌমা বলে ডাকা কি ওই বাউরিদের না ডোমেদের? শৈল নীরবেই দাঁড়াইয়া রইল, উত্তর করা তাহার অভ্যেস নয়। শাশুড়ি বলিলেন, একটা পেয়ালা পাওয়া যাচ্ছে না কেন, কি হলো? একটু নীরব থাকিয়া বধূ বলিল, ও আমি ভেঙে ফেলেছি মা। শাশুড়ি কিছুক্ষণ বধূর মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিলেন, বেশ করেছ মা, কি আর বলবো বলো। সত্য কথা, এমন অকপটভাবে অপরাধ স্বীকার করিলে অপরাধীকে মার্জনা করা ছাড়া আর উপায় থাকে না। সশব্দে দরজাটা বন্ধ করিয়া দিয়া শাশুড়ি বলিলেন, 5টাকেও ফেলে দেব আমি চুরমার করে ভেঙে। রাগ গিয়া পড়িল চায়ের সেটটার উপর। শৈল সবই নীরবে সহ্য করে, সে নীরবেই দাঁড়াইয়া রহিল। শাশুড়ি বলিলেন, ভেঙেছ বলা হলো, বেশ হলো, আবার চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? যাও ওপরের কাজ সেরে এসো, জলখাবারগুলো করতে হবে। শৈল উপরে চলিয়া গেল। কিছুক্ষণ পরে হাসি মুখে আসিয়া রান্নাঘরে শাশুড়ির কাছে দাঁড়াইল। শাশুড়ির মনের উত্তাপ কমিয়া আসিয়াছিল। বলিলেন, নাও তোমাদের দেশের মতো খাবার তৈরি করো। শৈল খাবারের সাজ সরঞ্জাম টানিয়া লইয়া বসিয়া বলিল, সমস্তর ভেতরেই মাছের পুর দেব তো মা? মাছের পুর? হ্যাঁ, তা দেবে বই কি, বিধবা তো কেউ আসছে না। ময়দার ঠোঙার ভিতরে মাছের পুর দিতে দিতে বলিল, জানেন মা, এর সঙ্গে যদি একটুখানি হিং দেওয়া হতো ভারী চমৎকার হতো। বাবার আমার হিং ভিন্ন কোনো জিনিস ভালো লাগে না, আর যে সে হিং আমাদের বাড়িতে ঢুকতে দেয় না। আফগানিস্তান থেকে কাবুল সব আসে, তারাই দিয়ে যায়। শাশুড়ি বললেন, পশ্চিম ভালো জায়গা মা, আমাদের পাড়া গাঁয়ের সঙ্গে কি তুলনা হয়? না সেসব জিনিস পাওয়া যায়? শৈল বলিল, পশ্চিমের সে হিং পাওয়া যায় না মা,
কাবুলিরা সেসব নিজেদের জন্য আনে, শুধু বাবাকে খুব খাতির করে কি না, টাকা কড়ি অনেক সময় নেয়, তাই সে জিনিস দেয়। শুধু কি হিং, যখন আসবে তখন প্রত্যেকে আঙুর, বেদানা, নাশপাতি, বাদাম, হিং এসব ছোট ছোট ঝুড়ি এক এক ঝুড়ি দিয়ে যায়। 5 জনের মিলে সে হয় কত, কাঁচা জিনিস অনেক পচিয়ে যায়। ও ঘরের বারান্দা হইতে ননদ গৌরী মৃদুস্বরে বলিল, এই আরম্ভ হলো এইবার, অর্থাৎ বাপের বাড়ির গল্প আরম্ভ হইল। সত্য কথা, শৈলরই এক দোষ, বিনীত নম্র মিষ্টিমুখী সুন্দরী বউটি প্রত্যেক কথায় তাহার বাপের বাড়ির তুলনা না দিয়া থাকিবে না। পাশের বাড়িতে তুমুল কোলাহল উঠিতেছিল, শাশুড়ি এবং বধূতে কলহ বাঁধিয়াছে। শৈলর শাশুড়ি বলিলেন, যা হোক তাই হোক না, আমার বউ ভালো হয়েছে, উত্তর করতে জানে না, দোষ করলে বকবো কি, মুখের দিকে চাইলে মায়া হয়। শৈল বলিল, ওর ছেলে স্ত্রীকে শাসন করেন না কেন? জানেন মা, আমার দাদা হলে আর রক্ষে থাকতো না, সঙ্গে সঙ্গে বউকে হয়তো বাপের বাড়ি পাঠিয়ে দিতেন। একবার বৌদি কি উত্তর করেছিলেন মায়ের সঙ্গে, দাদা 3 মাস বৌদির সঙ্গে কথা কননি, শেষে মা আবার বলে কয়ে কথা বলান। তবে দাদার আমার বড্ড বাতিক, খদ্দরের কাপড় পরবে হাঁটু পর্যন্ত, জামা সেই হাত কাটা এতটুকু, তামাক না, বিড়ি না, সিগারেট না, সে এক বাতিকের মানুষ। শাশুড়ি বোধহয় মনে মনে একটু বিরক্ত হইয়া উঠিলেন, বলিলেন, নাও নাও, তাড়াতাড়ি হাত চালিয়ে নাও, দেখো যেন মাছের পুরে কাঁটা না থাকে। শৈল বলিল, ছোট মাছ, কাঁটা বাছতেই হাত চলছে না মা, তবে এই হয়ে গেল। কড়ায় এক ঝাঁক সিঙাড়া ছাড়িয়া দিয়া সে আবার বলিল, মা আমার কখনো ছোট মাছ বাড়িতে ঢুকতে দেয় না, 2 সেরে কম মাছ হলেই সঙ্গে সঙ্গে ফেরত দেবেন। কুচো মাছের মধ্যে ময়া আর কাঠ মাছের মধ্যে মাগুর। শাশুড়ি বাধা দিয়া বলিলেন, নাও নাও, সেরে নিয়ে চুল টুল বেঁধে ফেলোগে। কেশপ্রসাধন অন্তে গৌরী কাপড় ছাড়িতেছিল। ননদ গৌরী প্রশংসামান দৃষ্টিতে ভাতৃজায়ার দিকে চাহিয়া বলিল, উফ, রং বটে তোমার বৌদি, তুমি যা পরবে তাতেই তোমাকে সুন্দর লাগবে, আর আমাদের দেখো না, যেন কাঠ পুড়িয়ে। শৈল বলিল, এই যে দেবার নয় ভাই, নইলে তোমাকেও দিতাম। আমার আর কি রং দেখছো, বাবা মা দাদা আমার অন্য কোনো বোনেদের দেখতে, তবে দেখতে রং কাকে বলে, ঠিক একেবারে গোলাপ ফুল। গৌরী বিস্মিত হইয়া বলিল, বলো কি বৌদি, তোমার চেয়েও ফর্সা রং? হ্যাঁ ভাই, বাড়ির মধ্যে আমিই কালো। শাশুড়ি আসিয়া চাপা গলায় বলিলেন, আর কত দেরি বৌমা, ওরা যে সব এসে গেছেন। শৈল তাড়াতাড়ি মাথায় কাপড় টানিয়া দিয়া বলিল, এই যে মা, হয়ে গেছে আমার। ধনী কলিকাতা প্রবাসিনীদের মহার্ঘ উজ্জ্বল সজ্জা ভূষণ রূপ সমস্তকে লজ্জা দিয়া শৈল আবির্ভূতা হইল, নক্ষত্রমণ্ডলে চন্দ্রকলার মতো। প্রবাসিনীর দল মুগ্ধ হইয়া দেখিতেছিল, শৈল হাসি মুখে প্রণাম করিল। ও বাড়ির গিন্নি বলিলেন, এই যে চাঁদের মতো বউ হয়েছে তোমার দিদি, লেখাপড়াটাও জানে নাকি? শৈল মৃদুস্বরে বলিল, স্কুলে তো পড়িনি, বাবা স্কুলের শিক্ষা বড় পছন্দ করেন না, বাড়িতে পড়েছি, ম্যাট্রিক স্ট্যান্ডার্ড শেষ হয়েছিল, তারপরই। কথাটা অসমাপ্ত থাকিলেও ইঙ্গিতে সমাপ্ত হইয়া গেল। ও বাড়ির গিন্নি বলিলেন, কে জানেলা, আজকাল দেশের মেয়েদের আর কলেজে না পড়লে বিয়ে হচ্ছে না, আমার বউরা তো কলেজে পড়েছিল সব, বিয়ের পর আমিই সব ছাড়িয়ে দিলাম। শৈল উত্তর দিল, কলেজের কোর্স আমিও কিছু পড়েছি, তবে আমার বোনেরা সব ভালো করে পড়েছে, বাড়িতে দাদাই পড়ান, পড়াশোনায় দাদার ভয়ানক বাতিক কিনা, জানেন বছরে 500-700 টাকার বই কেনেন, বাংলা ইংরেজি, বিলেত থেকে ইংরেজি বই আনাবেন। কাজকর্ম যদি করতে বলেন মা, কাজকর্ম অবশ্যই বরাবরই বিজনেস আছে, সেই বিজনেস দেখতে বলেন তো বলবেন। সম্মুখে জ্ঞান সমুদ্র মা, চোখ ফেরাবার অবকাশ নেই। কোথায় তোমার বাপের বাড়ি? এলাহাবাদ। এলাহাবাদ গেছেন নিশ্চয়,
আমাদের সেখানে 3 পুরুষ বাস হয়ে গেল। বাবা সেখানে কন্ট্রাক্টরি করেন। কিরকম পান টান আমি তো ঠিক জানি না, তবে মেজ ভাই বলেন মাঝে মাঝে এরকম করে আর চলবে না মা, তুমি বাবাকে বলো। পাকা বাড়িগুলো ভাড়া দিয়ে নিজে সেই খোলার বাড়িতে থাকেন, টাঙায় চড়ে কাজ দেখে বেড়ান, মোটর কিনবেন না, এ করে চলবে না। বাবা বলেন এ আমার পৈতৃক বাড়ি, যেমন আছে তেমনই থাকবে, ভাঙবও না, অন্য কোথাও যাবও না। আর গাড়িও আমি কিনবো না, ছেলেরা বিলাসী হবে। আমি রোজগার করছি, তারা যদি না পারে। জানেন, লোকে বলে মহেন্দ্রবাবু এক হিসাবে সন্ন্যাসী। শৈল কথা শেষ করিয়া মৃদু মৃদু হাসি হাসে। প্রবাসিনী গিন্নি একবার শৈলর শাশুড়িকে বলিলেন, তাহলে ছেলের তোমার বেশ বড় ঘরেই বিয়ে হয়েছে দিদি, তোমাদের চেয়ে অনেক বড় ঘর। তত্ত্ব তল্লাশ করেন বেয়াইরা? বিচিত্র সংসার, বিচিত্র মানুষের মন, কোন কথায় কে যে আঘাত পায় সে বোঝা বোধ করি বিধাতারও সাধ্য নয়। তোমাদের চেয়ে বড় ঘর, এই কথাটুকুতেই অমরের মা আহত হইয়া উঠিলেন। তিনি মুখ বাঁকাইয়া বলিলেন, কে জানে দিদি, বড় না ছোট সে জানি না, তবে বৌমাই বলেন বাপেদের ওই, কিন্তু তত্ত্ব তল্লাশ দেখি না। আজ 2 বছরেই দুধের মেয়ে এসেছে, নিয়ে যাওয়ার নাম পর্যন্ত নেই। শৈল মুহূর্তে বলিয়া উঠিল, জানেন তো মা, বাবার আমার অদ্ভুত ধারণা। তিনি বলেন যে বস্তু আমি দান করলাম সে আবার আমি কেন আমার বলে ঘরে আনবো। তবে যাকে দান করলাম সে যদি স্বেচ্ছায় নিয়ে আসে তখন তাদের আদর করব, সম্মান করব, আমার বলবো। আর তত্ত্ব তল্লাশ এত দূর থেকে করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু টাকা তো চাইলেই দেন তিনি, যখন চাইবেন তখনই দেবেন। শাশুড়ি বলিয়া উঠিল, কি বললে বৌমা? তোমার বাবা আমাদের টাকা দেন? কখন, কোন কালে? শৈল বলিল, আপনাদের কথা তো বলিনি মা, ওকে জিজ্ঞেস করে দেখবেন, 100, 50, 80 চাইলেই তিনি দেন, কেন দেবেন না? শাশুড়ির মুখ কালো হইয়া উঠিল। শুধু স্বগ্রামবাসী নয়, উপস্থিত মহিলাবৃন্দ প্রবাসিনী দেশ দেশান্তরে এই সংবাদ রটিয়া যাইবে। অমরের মায়ের মাথা যেন কাটা গেল। তিনি বলিলেন, ভালো, অমর আসুক, আমি জিজ্ঞাসা করব। কই, ঘুণাক্ষরেও তো আমি জানি না। ও বাড়ির গিন্নি বলিলেন, তোমায় হয়তো বলেনি অমর, দরকার হয়েছে শ্বশুরের কাছে নিয়েছে। অমরের মা বলিলেন, সে নেবে কেন ভাই? সে নেওয়া যে তার অন্যায়, নীচ কাজ। ছি, শ্বশুরের কাছে হাত পাতা, ছি। অমর কাজ করে কলকাতায়, সেখানে সে অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করিয়া থাকে। ব্যবসা হইলেও ক্ষুদ্র তাহার আয়তন, সংকীর্ণ তাহার পরিধি, তবুও সে স্বাধীন। তাই মাসে 2 বার করিয়া বাড়ি আসিয়া থাকে। অমরের মা রোষকষায়িত নেত্রে পুত্রের আগমন পথের দিকে চাহিয়া রহিলেন। ধনী কলিকাতা প্রবাসিনীদের সম্মুখে যে অপমান তাহার হইয়াছে সে তিনি কিছুতে ভুলিতে পারিতেছেন না। শুধু তাহার সংসারে অসচ্ছলতায় নগ্নভাবে আত্মপ্রকাশ করে নাই, তাহাকে মিথ্যাবাদিনী সাজিতে হইয়াছে। এ কয়দিন বধূর সঙ্গেও এরূপ বাক্যালাপও করেন নাই। শৈল অবশ্য সে বিষয়ে দোষী নয়, সদা সর্বদাই মুখে হাসিটা মাখিয়া শাশুড়ির আজ্ঞার জন্য তাহার মুখের দিকে চাহিয়া থাকে। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ও নিজের প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন। এরকমই ভালো ভালো আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন।